হুগলি জেলার মানুষ। এই হুগলি জেলাকে তৈরি করার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন। তার বক্তব্য আমরা শুনলাম। এবারে এমন একজন মানুষের কাছ থেকে শুনব যিনি সদন্ত সচেতন কর্মনিষ্ঠ একজন যোদ্ধা, বর্ধমান জেলার গুরু দায়িত্ব যার কাছে, তিনি সবাইকে নিয়ে একসঙ্গে এই রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে সচেতনের ভূমিকা গ্রহণ করছেন। শ্রী গৌতম গাঙ্গুলি, তাকে আমি মঞ্চে আহ্বান করছি। এই মুহূর্তে পশ্চিমবাংলার এনএসএসআই কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়ে কিছু কথা বলার জন্য। আরো একজন আমাদের এমন একজন মানুষ যার নাম না করলে আমার মন সায় দেয় না, শ্রী রণেশ সাহা, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি। উনি এসে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং ধন্য মনে করছি। রণেশ সাহাকে আহ্বান করছি, তিনি মঞ্চে আসুন। প্রকাশ ভারতী এসে উপস্থিত হয়েছেন। শ্রী প্রকাশ ভারতী, আমি তাকে মঞ্চে আহ্বান করছি। প্রকাশ দা মঞ্চে আসুন। আসুন গৌতম দা। কিন্তু আমরা সেই জায়গায় এখনো অতটা বিস্তার লাভ করতে পারিনি। সেটার দিকে আমরা এখনো সেইভাবে বুঝিয়ে উঠতে পারিনি। একটা কথা, জীবনের সব ক্ষেত্রে এখন রাজনীতি এসে যায়। রাজনীতির ক্ষেত্রে যেমন একটা কথা, সব বাম ডান সব রাজনীতি একটা কথাই বলে, সংগঠনই শক্তি। শাসক শ্রেণী যারা আপনার উপরে আছে প্রত্যেকেই কিন্তু সংগঠিত শক্তিকে ভয় পায়। আপনার এজেন্ট বন্ধু যখন পোস্ট অফিসে কয়েকজন এজেন্ট যখন সংগঠিত হবেন, পোস্ট অফিসে যিনি কাউন্টার ক্লার্ক আছেন তিনি একটুখানি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি বিভিন্নভাবে চেষ্টা করেন ডিমোটিভেট করার জন্য, যে এরা যদি সংগঠিত হয়, আমাদের যারা একচেটিয়া কারবার চলছে, আমরা এজেন্টকে যেভাবে শোষণ করে যাচ্ছি সেই শোষণের জায়গাটা যে বন্ধ হয়ে যাবে, তাহলে এরা যদি সংগঠিত না হয় সেই প্রচেষ্টাটা আমরা করি। আমরা বর্ধমান জেলায় আজকে 25 বছর উপর ধরে এই সংগঠন করে আসছি। খুব প্রথম জেনারেশন যারা সংগঠন করেছে, পরের জেনারেশনে আমরা সেই সংগঠনের হালটা আপাতত ধরেছি। আবার তৃতীয় জেনারেশনকে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তো চেষ্টা করছি পরের জেনারেশনকে যাতে জেলা সংগঠনের হালটা আমরা ধরে দিতে পারি। এই সংগঠন বলতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা প্রথমেই আমি একটা কথা বললাম যে সংগঠন করতে গেলে প্রতিটি মুহূর্তে এজেন্টের হয়ে লড়াই করতে হয়। এখন এজেন্টের লড়াই ব্যাপারটা কি? একটা হচ্ছে আত্মসম্মান এবং আত্মমর্যাদা রেখে কাজ করা, যেটা আমাদের প্রায়ই দেখা যায় পোস্ট অফিসে অবাঞ্ছিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমি এজেন্ট, আপনিও এজেন্ট, আমরা সবাই জানি কিভাবে কি কাজ করতে হয়। দুটো জায়গায় আমাদের কাজ করতে হয়। একটা হচ্ছে পোস্ট অফিসে আমরা কাজগুলো জমা করি, আর আমাদেরকে তদারকি করার জন্য ফিলোজফার গাইড হিসেবে যাদের থাকার কথা সর্ব সঞ্চয় দপ্তর, তারা এখন কিছুটা দারোগাগিরির ভূমিকা বেড়ে করছে। তারা এখন আর ফিলোজফার গাইডের জায়গায় নেই। তারা এখন চেষ্টা করছেন বিভিন্নভাবে এজেন্টকে নিগৃহীত করে, এজেন্টকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে কিভাবে বেআইনিভাবে কিছু পয়সা করে রোজগার করে। তা লড়াইয়ের জায়গাটা আমাদের এইখানে একটা থাকছে যে পোস্ট অফিস এবং সর্বসঞ্চয় দপ্তরের বিরুদ্ধে লড়াই। আরেকটা লড়াই হচ্ছে সরকারের নীতির পরিবর্তন। তো পোস্ট অফিসে একটা ছোটখাটো লড়াই করতে পারলাম, আপনি সংগঠিতভাবে সর্বসঞ্চয় দপ্তরে লড়াই করতে পারলাম।
এরপরে দেখা যাচ্ছে কি আমি আপনি বারবার সঙ্গে সম্মিলিতভাবে হুগলি জেলার একটা পোস্ট অফিসের পোস্টমাস্টার বা পোস্টালের কোনো স্টাফ এজেন্টের কোনো সমস্যা তৈরি করছে তার লড়াই সেইভাবে করতে শুরু করতে পারে। কিন্তু সরকারের যে নীতির পরিবর্তন, একটু আগে সিংচন্দ্র যে কথাটা বললেন, সেটা হচ্ছে আস্তে আস্তে সরকার যে ধরনের নীতি নিয়ে চলছে, কেন্দ্রীয় সরকার, যাতে এজেন্সিটা আপনার থাকবে, লাইসেন্সটা আপনার থাকবে, কিন্তু কাজটা আপনার থাকবে না। আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেই সুকন্যা সমৃদ্ধি যোজনা ডাইরেক্ট করে দেওয়া হলো, কিন্তু পোস্টমাস্টার আপনাকে রিকোয়েস্ট করলো, দিদিমণি আমাদের এই মাসে 10টা কোটা করেছে, আপনাকে কিন্তু 3টা করে দিতে হবে, আপনি সুকন্যা সমৃদ্ধির কাজটা করে দিলেন। এরপরে কি এলো, মহিলা সম্মান নিধি প্রকল্প, সেখানেও পোস্টমাস্টার আপনাকে রিকোয়েস্ট করলো, দাদা মহিলা সমিতি আপনি তো এত কাজ করেন, দুটো মহিলা সমিতি করে দেন, নাহলে কোটাটা আমার কমপ্লিট হচ্ছে না। এরপরে কি হলো, সরকারের কাছে এই নোটিশটা যাচ্ছে যে এজেন্ট ছাড়াও আমরা কাজ করতে পারি। সরকারের কাছে এই নোটিশটা যাচ্ছে, সুকন্যা সমৃদ্ধি, আজকে আপনারা গ্রোথ জানেন, সুকন্যা সমৃদ্ধি গ্রোথ কতটা গোটা অল ওভার ইন্ডিয়াতে, তাদের যে টার্গেট, সেই টার্গেটটা কতভাবে কভার করে দেওয়া হচ্ছে। রিসেন্ট গত সপ্তাহ থেকে শুরু হয়েছে গোল্ড বন্ড, আরবিআই গোল্ড বন্ড। প্রত্যেক বছর আপনারা জানেন আরবিআই গোল্ড বন্ড যেমন আরবিআই বিক্রি করে, ব্যাংক বিক্রি করে, সেখানে পোস্ট অফিসকে একটা টার্গেট দেওয়া হয় এবং সেই টার্গেট পোস্ট অফিসের পোস্টমাস্টার অ্যাচিভ করে কাদের সাহায্যে? আপনাদের সাহায্যে, আমাদের সাহায্যে। আমরা বকলমে ইনডাইরেক্ট কাজগুলো করে দেওয়ার সুবিধা করে দিচ্ছি, ডাইরেক্ট কাজগুলো করে দেওয়ার সুবিধা করে দিচ্ছি পোস্টমাস্টারের মুখের দিকে তাকিয়ে। তাই আমাদের একটা আহ্বান ছিল, বন্ধু মহিলা সম্মান নিধি যোজনার কাজ কেন্দ্রীয় কমিটি থেকে আহ্বানটা সব এজেন্টের কাছে বলেছিল, মহিলা সম্মান নিধি যোজনার কাজটা আপনারা করবেন না, এবং সেই কাজটা না করার যে প্রচার, সেই প্রচারের পর দেখা গেল 1 বছরে মহিলা সম্মান নিধি প্রকল্পের যে টার্গেট, সেই টার্গেটের 60% তারা অ্যাচিভ করতে পারেনি। দেখুন, সুকন্যা সমৃদ্ধির জন্য কোনো চাপ নেই, কারণ সুকন্যা সমৃদ্ধিটা আমরা জানা হোক অজানা হোক আমরা কিন্তু করে ফেলেছি। পোস্টমাস্টারদের ক্রেডিট দিয়েছি, আমরা আমাদের নিজেদের পায়ে পুরো মেরে দিয়েছি, 1.5 লক্ষ টাকা করে তার ক্লায়েন্টরা জমা করছে, আমরা ইলেকশন জমা করে দিচ্ছি পোস্টমাস্টারকে তার জায়গায় তার টার্গেটটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। এরপরে হয়ে গেল কি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম গভর্নমেন্ট কি করলো, 30 লক্ষ টাকা সিঙ্গেল হ্যান্ড একজনা করতে পারবে। তাহলে সেখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের যে প্রকল্পের যে কাজ, সেখানে কিন্তু আমরা আমাদের এই ক্লায়েন্ট এমআইএস ম্যাচুরিটি হলো, আমরা হেল্প করে তাকে করছি। আস্তে 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 আপনারা নিজেরা চিন্তা করে দেখুন, কাজের পরিধিটা কেমন সংকুচিত হয়ে যাচ্ছে। গভর্নমেন্টের যে নীতি, সেই নীতির পরিবর্তনের ফলে, সেই নীতির ফলে আমাদের রোজগারের ক্ষেত্রটা কমে যাচ্ছে। এর উপর আর একটা জিনিস আছে, আমাদের মধ্যে অনেক দাদা দিদি বন্ধু আছেন যারা মিউচুয়াল ফান্ড এলআইসির কাজ করেন তো এখানে অনেকে এলআইসির কাজ করেন তো। তাহলে এবার দেখুন, এলআইসিতে কিন্তু নতুন রক্তের সঞ্চার হয়, অর্থাৎ নতুন এজেন্ট রিক্রুট হয়। পোস্ট অফিসে সেই পুরো ঘোড়া আজ থেকে 20 বছর আগে যারা চলছিল তারাই চলছে, নতুন এজেন্ট রিক্রুটমেন্ট নেই। যারা রিক্রুট হচ্ছে কোনো রকমে ধরে পাকে হচ্ছে, বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, তাদের বলে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি, আমাদের সংগঠন থেকে চেষ্টা করি। অনেক এজেন্টকে আমরা এজেন্সি করে দিতে পেরেছি আমাদের সংগঠনটা শক্তিশালী থাকার জন্য, যাদের বাবা অথবা মা মারা গেছে ধরে পাকে কষ্ট করে তাদের করে দিতে পেরেছি। কিন্তু সেই এজেন্সিগুলো কাজে করছে, যে সমস্ত এজেন্ট আছে তাদের ক্ষেত্রে করে দিতে পারছে। এই জায়গাগুলো কেন বলতে চাইছি আমি, যে আস্তে 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 কাজের পরিধিটা আমাদের সংকুচিত হয়ে যাচ্ছে, আস্তে 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 আমাদের রোজগারের পেটে টান ধরে যাচ্ছে। এই যে লড়াই ক্ষেত্রটা কতগুলো জায়গায় হলো, একটা হচ্ছে আপনাকে লড়াই করতে হচ্ছে পোস্ট অফিসের পোস্টমাস্টারের বিরুদ্ধে, দ্বিতীয়ত লড়াই করতে হচ্ছে কার বিরুদ্ধে, সর্বসংখ্যক দপ্তরের বিরুদ্ধে, তৃতীয়ত লড়াই ক্ষেত্রে আরো বড় আরো ব্যাপক, সেটা হচ্ছে সরকারের নীতি পরিবর্তনের বিরুদ্ধে। তো এই লড়াই করতে গেলে যদি আমরা ঘরে বসে থেকে ভাবি যে আমরা আমাদের পোস্ট অফিসের কাজটুকু করবো, কোনো ক্ষেত্রে পোস্ট অফিসের 4 দেয়ালের মধ্যে আমরা ঘর সংসার করছি, বাইরে কেউ নেই ধরে নেবো, কাজে আমরা যেটা আলোচনা নিজেদের মধ্যেই থাকবে।
পোস্ট অফিসে কখনো কখনো পয়সা দিয়ে আমরা কাজগুলো করে দিতে পারছি। ঘটনা তো, সত্যি বলছি না মিথ্যা? সবাই নিজের ইয়ে দিয়ে বলুন, সত্যি তো? কেউ এটা করে আমার পেশাটাকে বাঁচিয়ে রাখতে পারবো না বন্ধু। পেশাটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে লড়াই, আন্দোলন, সংগ্রাম করতে হবে। পেশাটাকে বাঁচিয়ে রেখে আত্মসম্মান এবং আত্মমর্যাদা দিয়ে যদি লড়াই করতে চাই, নিজেদেরকে সম্মানিত ভাবে, নিজে একটা ছেলে গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে আমরা এজেন্সি লাইনে এসেছি, আর মাস্টার ডিগ্রি করে ওই ছেলেটা কাউন্টারে বসে কাজ করছে, সম্মান আমারও আছে, সম্মান তারও আছে। সেও তার কাজের ক্ষেত্রে কাজ করছে, আমাকেও গভর্নমেন্ট একটা লাইসেন্স দিতে, সেইটার ফলে বলিয়ান হয়ে আমি সেখানে কাজ করতে এসেছি। আমি কখনো আমার আত্মসম্মান, আত্মমর্যাদাকে বলি দিয়ে সেই জায়গায় কাজ করবো না। তা আমাদের লড়াই হোক আত্মসম্মান, আত্মমর্যাদা বজায় রেখে কাজ করা, এজেন্টদের অধিকারকে প্রতিষ্ঠিত করা, এজেন্টদের বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আছে কাজের ক্ষেত্রে যেটা সংগঠিত হয়ে যাচ্ছে সেগুলোকে আরো বেশি প্রসারিত করার লক্ষ্যে কাজ করা। এর বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। ভয় খেয়ে গেলে আমাদের চলবে না। আমরা যদি মনে করি আমাদের একটা কাজের ক্ষেত্রে গেলে ভয় খেয়ে যাবো, পোস্টমাস্টার আমার ক্ষতি করে দেবে, সর্বসঞ্চয় দপ্তর আমার ক্ষতি করে দেবে, তাহলে কিন্তু নেতৃত্বের জায়গায় আমি আসতে পারবেন না। নেতৃত্বের জায়গায় আসতে গেলে আপনাকে একটুখানি লড়াইয়ের দিকে দিতে হবে, মানে আপনাকে দেখে আরো 5টা এজেন্ট অনুপ্রাণিত হবে এবং তারা সেই দিকে যাবে। আমি এখন বর্ধমান জেলার সম্পাদক ছিলাম, একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আজ থেকে 10-12 বছর আগে বিএসএনএল ফোন, আমার বিএসএনএল ফোন মানেই জানি যে মাঝে মাঝে ডিস্টার্ব হয়। বর্ধমান জেলার হেড পোস্টে বিরাট অশান্তি হচ্ছে, কাজ করতে পারছে না জন্য। তারা বহুবার আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু মোবাইলে আমাকে পাচ্ছে না। আমি বিকেলবেলা হেড পোস্টে পাশ দিয়ে দেখছি যে অলরেডি মিডিয়ার লোকজন সব চলে এসছে, ব্যাপকভাবে পোস্টমাস্টারের ঘরে ঘিরে ধরা হচ্ছে। পোস্টমাস্টারকে কাজ করতে না দেওয়ার যে ঝামেলা, সেখানে পোস্টমাস্টারের ঘরে ঝামেলা করা হয়। স্বাভাবিক আমি যখন সম্পাদক পাশ দিয়ে যাচ্ছি, লড়াইয়ের নেতৃত্ব, আন্দোলনের নেতৃত্ব তো আমাকে দিতে হবে। সবাই মিলে একটু সম্পাদক যাচ্ছে, চলো, হ্যাঁ কী হয়েছে বলে এই যাবে, চলো সম্পাদক পোস্টমাস্টারের ঘরে ঝগড়া হলো, বিরাট ঝামেলা হলো, অশান্তি হলো। পোস্টমাস্টার বলছে আপনার লাইসেন্স নাম্বারটা বলুন, তার নামটা বলুন তো, কী দেখছি। তখন প্রত্যেকটা যে একটা কথাই বললো, স্যার আমাদের সবারই লাইসেন্স নাম্বারটা নিয়ে নিন, সবারই লাইসেন্স নাম্বারটা নিয়ে নিন, সবারই নামটা নিয়ে নিন, যদি 10 টাকা সবাই মিলে সংগঠনটা এমনভাবে তৈরি করতে হবে, ভয় ফেলে চলবে না। অন্যায় আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা এইভাবে নিয়ে যেতে হবে যাতে ওই শক্তি যেন আপনাকে ভয় খায়। আমরা কখনো বলছি না সংগঠনের পক্ষ থেকে কোনো অবাঞ্ছিত কার্যকলাপ করতে, কিন্তু আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, আমরা আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে কাজ করার জন্য যেটা যাওয়ার সেখানে যখন আমরা বর্ধমান জেলায় আন্দোলন করেছি, আমরা দেখেছি আমরা বর্ধমান জেলাতেই সংগঠনটা করেছি। ছোটখাটো যে সমস্ত টাকা বললাম, কার লাইসেন্স করে দেওয়া, কার লাইসেন্সের সমস্যা নেওয়া, এইসব করে নিয়ে সব শুরু করেছি। এইসব করতে গিয়ে তো আমরা সরকারের নীতিটাকে পরিবর্তন করতে পারবো না। আমরা এই যে একটা বললেন নির্মলা সীতারামনের দরজায় গিয়ে কড়াকাটা লাগাতে পারবো না। সেইটা করতে গেলে সর্বভারতীয় ভিত্তিতে একটা সংগঠন দরকার। আমরা সেই জায়গা খুব সুখী ও আনন্দিত যে আজকে গোটা ভারতবর্ষের 13টা রাজ্যে আমরা বিস্তৃতি লাভ করেছি। গোটা পশ্চিমবাংলার 15টা জেলাতে আমরা কোনো না কোনোভাবে, হয়তো সংগঠিতভাবে জেলা কমিটি গঠন করতে পারিনি, কিন্তু 15টা জেলায় আমরা কোনো না কোনোভাবে নিজেদের উপস্থিতি জানিয়ে নিতে পেরেছি। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত এজেন্ট যেন একসাথে এক ছাতার তলায় কাজ করে। যারা সংগঠন করে তারা বলে দুটো ক্ষেত্রে সংগঠন করা খুব কঠিন, একটা হচ্ছে এজেন্টের ক্ষেত্র আর একটা হচ্ছে কৃষক ক্ষেত্র। এজেন্টের ক্ষেত্রে হচ্ছে কি, যত এজেন্ট তত রাজ্য কমিটি, তত নেতা, সবাই 5জন 7জন 10জন জড়ো হয়ে গেল, একটা রাজ্য কমিটি করে দিল, দিয়ে আন্দোলনের যে সঠিক জায়গাটা সেটাকে নষ্ট করে দিল। কৃষকদের ক্ষেত্রে ঠিক একই জিনিস ছিল। যতগুলো কৃষকদের ছিল, মহেন্দ্র সিং টিকাওয়াতের একটা আন্দোলনের দল, মহারাষ্ট্রের একটা শ্বেতকারী সংগঠন, তাদের একটা আন্দোলনের দল, বিভিন্ন সেক্টরে ভাগ হওয়ার জন্য কৃষকরা সেইভাবে সরকারের কাছে তাদের দাবি দেওয়াটা তুলে ধরতে পারে না। আজকে দেখুন কৃষকরা আমাদেরকে এই যে আন্দোলনের জোর, এই আন্দোলনের যে ক্ষমতা, আন্দোলন করার জন্য ইন্সপায়ার করা, কৃষকরা আমাদের দেখিয়ে দিয়েছে। ওরা ভারতবর্ষের সমস্ত কৃষক শ্রেণী একসাথে দিল্লির বুকে দাঁড়িয়ে সরকারকে বাধ্য করেছে বিতর্কিত কৃষি বিলটাকে প্রত্যাহার করতে। আমরা কি পারি না? আমরা কি পারি না গোটা ভারতবর্ষের সমস্ত জনকে এক ছাতার তলায় নিয়ে এসে সরকারকে বাধ্য করতে, আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে কাজ করতে, আমাদের ন্যায্য দাবিগুলোকে আদায় করে নিতে?
আজকে অনেক এজেন্ট আমাদের বয়স্ক হয়েছে, সব এজেন্টের রোজগার সমান নয়। আজকে এজেন্টরা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, কাজ করতে করতে আজকে যদি তুমি দুর্ঘটনাগ্রস্ত হয়ে যান, এই দিদিমণি দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, অনেকেই হতে পারেন, মারা যেতে পারেন, দুর্ঘটনা অসুস্থ হয়ে যেতে পারেন। মেডিক্লেমের ব্যবস্থা আছে আপনার? সরকারকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে সরকারি রাষ্ট্রীয় কোষাগার আমরা পূরণ করছি। আমরা কি দাবি করতে পারি না একটা গ্রুপ মেডিক্লেম আমাদের জন্য করে দেওয়া হোক? যখন লাইসেন্স রিনিউ করে দিচ্ছে গভর্নমেন্ট, যখন লাইসেন্স রিনিউ করার জন্য টাকা দিচ্ছেন, তখন আমার ইন্স্যুরেন্সের টাকাটাও সেখানে নিয়ে নেওয়া হোক, একটা ইন্স্যুরেন্স টাকাটা জমা দেওয়া হচ্ছে। কেন কেন আমরা মেডিক্লেম পাবো না? কেন অসুস্থ হলে এলআইসির ক্ষেত্রে মেডিক্লেম পেতে পারছে, অন্য সেক্টরের ক্ষেত্রে মেডিক্লেম পেতে পারছে, আজকে আমার এজেন্ট বন্ধুরা মেডিক্লেম পাবে না? আমরা আগে তুলতেই পারি। আজকে এজেন্ট বন্ধু কাজ করতে করতে যদি মরে যায়, তার পরিবার কিছু পাবে? কিচ্ছু পাবে না। কাদের জন্য কাজ করছে? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কোটি কোটি টাকা সংগ্রহ করে, লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে দিদিরা, দাদারা, ভাইরা যে নিয়ে আসছেন, সরকারের কোষাগারকে পূরণ করছেন। আমরা কি এই দাবিটা সরকারের কাছে রাখতে পারি না? এই বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে তো আমরা দিল্লিতে আন্দোলন করেছি। আগামী দিনে আরো সংগঠিতভাবে, আরো ব্যাপকভাবে আন্দোলনের ক্ষেত্রটাকে বিস্তৃত করে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পৌঁছতে পারি, সরকারকে বাধ্য করতে পারি। আর একটা কথা এখানে বলি, ইদানিং জানি না আপনাদের এখানে এটা হচ্ছে কিনা, বিভিন্ন জায়গায় আবার শুরু হয়েছে লাইসেন্স রিনিউ করার সময় রসিদ বই চেকিং, শিডিউল চেকিং। আগামী দিনে আপনাদের না হলেও আগামী দিনে হয়তো আসতে পারে। তো এই লড়াইগুলোর ভিতরের মধ্যে রাখতে হবে। আমরা বাধ্য করেছি সর্বসঞ্চয় দপ্তরকে যে লাইসেন্স রিনিউ করার সময় আপনাদের রসিদ বই এনে রাখতে পারবে না, কারণ আপনি কোনো রিওয়ার্ড দেন না, তখন রিওয়ার্ড দিয়েছিলেন, তখন সে রসিদ বই দেখিয়েছিল। এখন সে রসিদ বই 3 বছর ধরে কোথায় ফেলে রেখে দিয়েছে? আজকে যদি আপনি চান হট করে রসিদ বই দেখাতে, কোথায় পাবে সে রসিদ বই? বাধ্য করছেন না আমরা করতে, না রসিদ বই দেখানো হবে না, তুমি একটা আমাদের কাগজ থেকে নাও, সেই 26 দাও, 26 এর কপি দাও, তাহলে আমরা সে লাইসেন্সটা রিনিউ করবো। সংগঠনকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তাই বর্ধমান জেলা কমিটি এবং রাজ্য কমিটির পক্ষ থেকে হুগলি জেলার লড়াই বন্ধুদের আমার একটাই আবেদন, বন্ধু আমরা বাড়িয়ে দিয়েছি হাত, সঙ্গে মিলুক আপনাদের হাত, তার সঙ্গে মেলান লক্ষ জনতা জনার্দনের হাত, তবেই ভাঙবো কালো হাত। ধন্যবাদ। এবং সম্পাদক শ্রী দীপেন্দু রাহা দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার বক্তব্য রাখবেন আমাদের রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি শ্রী রণেশ সাহা। আমার প্রিয় বন্ধু রণেশ সাহা, আমি গর্ববোধ করি বলতে। সাথী সম্মেলনে আগত হুগলি জেলার এই বন্ধুরা, মঞ্চে উপবিষ্ট আমাদের এনএসএসআই কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই সম্মেলনের সাফল্য কামনা করে 2-4 কথা আমি বলব। আমাদের সংগঠনের যে তাৎপর্য সেই বিশদ ব্যাখ্যা পূর্ববর্তী বক্তারা করেছেন, আমি এই সম্পর্কে বিশেষ কিছু বলবো না। আজকে আমরা আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজ্যে, এই রাজ্যের অন্যতম গৌরবের দিন যে এই জেলায় আমরা একটা সম্মেলন করতে পারছি, সম্মেলন হচ্ছে। কারণ আমরা ইতিপূর্বে কুচবিহার, হাওড়া, বিভিন্ন জেলায় আমরা সম্মেলন করেছি, বর্তমানেও হয়েছে। তো এই জেলাটা অনেক বিস্তৃত জেলা। এই জেলায় ডাক দপ্তরের 2খানা ডিভিশন, হুগলি নর্থ, হুগলি সাউথ, বিস্তৃত জেলা, অনেক বড়, অনেক এজেন্ট। এটা একটা, এই জেলা আমাদের একটা রাজ্যের একটা বড় অংশ এজেন্টের মধ্যে যুক্ত। সেখানে দাঁড়িয়ে প্রথম সম্মেলনে অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু প্রথম একটা সম্মেলনে যে পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য কমিটি এবং হুগলি জেলার নেতৃত্বকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই সম্মেলনের মধ্য দিয়ে, সম্মেলনটা শুধু একদিনের বিষয় না, সম্মেলনের একটা তাৎপর্য আছে। এই সম্মেলনে আপনারা বিস্তারিত আলোচনা করবেন, আলোচনা করবার পর আপনাদের একটা হুগলি জেলার কমিটি তৈরি হবে। আমি আশা রাখবো এই কমিটি
তার ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে। শুধু সম্মেলনের মধ্যে দিয়ে আমরা একত্রিত হলাম, গল্প করলাম, আলোচনা করলাম, একটা টিফিন ব্রেক হলো, তারপর আমরা জায়গায় চলে গেলাম, তা নয়। সম্মেলনের একটা তাৎপর্য আছে। প্রত্যেকটা সংগঠনের এই সম্মেলন হয়, দেখবেন কর্মচারীদের সংগঠন বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা যে কোনো সংগঠনের এই সম্মেলন হয়। সম্মেলনের তাৎপর্য হচ্ছে যে সংগঠনকে মজবুত করার জন্য সম্মেলন মানে নিছক কোনো একটা অনুষ্ঠান না, এটা বার্ষিক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠান না। সম্মেলন সংগঠনকে উজ্জীবিত করার জন্য সম্মেলন। তো আমি আশা করি হুগলি জেলার এই প্রথম সম্মেলনের মধ্যে দিয়ে যে নবনির্বাচিত কমিটি তৈরি হবে, সেই কমিটি আগামী দিনে হুগলি জেলার যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে এখন আমরা আমাদের সংগঠনের বিস্তার করতে পারি বা সংগঠনের সদস্য সংগ্রহ করতে পারিনি, সেই জায়গাগুলো আপনারা খুব সুচিন্তিতভাবে আপনারা বসে কিভাবে সংগঠনের আরো বৃদ্ধি করা যায়। গোটা জেলায় এমন কোনো অফিস থাকবে না যেখানে এনএসএস এর মেম্বার থাকবে না, শুধু সদস্য সংগ্রহ করবেন এবং পাশাপাশি এই জেলায় যে সমস্ত সমস্যাগুলো আছে, বিভিন্ন অফিসের প্রবলেম বা স্মল সার্ভিসের ডেপুটি ডাইরেক্টরের যে সমস্ত সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো আগামী দিনের যে নেতৃত্ব তৈরি হবে, এই জেলা কমিটি তৈরি হবে, সেই কমিটি খুব সঠিকভাবে আশা করি এই সমস্যাগুলোর সমাধান করবে। এই দু চার কথা বলে আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করব। বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সুধন্য হালদার মহাশয়কে। ঠিক করা। যাই হোক, সকল সংগ্রামী সাথী বন্ধুদের আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এখানে বর্ধমানের গৌতম গাঙ্গুলি যে বললেন, হ্যাঁ, উনি এই লাইসেন্স রিনিউর ব্যাপারে বললেন, সেখানে দেখেন বিভিন্ন রকম প্রবলেম রয়েছে, এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম পরিস্থিতি রয়েছে, সেগুলো আমাদের সংগঠনগতভাবেই মোকাবেলা করতে হয়। এবং যেটা বললেন যে আমাদের এই পেনশন গ্র্যাচুইটি কিছুই নাই, ইন্স্যুরেন্সের টাকা কেটে নেয়, আমরা ক্লেম হলে পরে কোনো টাকা পাই না, আমরা কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমাদের কোনো কিছুই নাই, আমাদের গ্র্যাচুইটি নাই, আমাদের একটা আইডেন্টি কার্ড নাই, আমাদের কোনো পরিচয়পত্র কোথাও নাই। এরকম একটা পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা এগিয়ে চলেছি বিভিন্ন সরকারি নিয়মের প্রতিকূলতার বিরুদ্ধে। আজকে একটা বিষয় দেখেন, সরকার চাইছে এজেন্টের আর প্রয়োজন নেই, যেটা এর আগে বলে গেলেন যে লাইসেন্স থাকবে কিন্তু আমাদের কাজ করবার পরিস্থিতি থাকবে না। তা আপনি একটা এজেন্ট, আপনি আমার সংগঠনের মেম্বার হচ্ছেন না, আপনি আপনার দাবি দেওয়া আদায়ের জন্য লড়াইয়ে সামিল হচ্ছেন না, আপনি পাশাপাশি অন্যান্য যেসব বন্ধুরা আমাদের সংগঠনের মেম্বার হচ্ছে না তাদেরকেও বলছেন না, নিজেও মেম্বার হচ্ছেন না। কাজে সবাই মিলে সংগঠিত হয়ে একটা লড়াই আন্দোলনে প্রতিবাদের ঝড় তুলতে পারলে সেখানে কিছু না কিছু সাফল্য হবেই। আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে যদি দিল্লিতে আমরা যেরকম আন্দোলন করেছি সেরকম একটা আন্দোলন কর্মসূচি করতে যাই, তাহলে আমার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ব্যাপক লোককে সেখানে হাজির করতে হবে, তবে সরকারকে আমরা টনক লড়াতে পারবো, সরকারকে আমাদের প্রতিবাদের ধরন দেখাতে পারবো এবং আমাদের দাবি দেওয়া আদায় করে আনতে সক্ষম হব। কিন্তু আপনারা যদি সেইভাবে এগিয়ে না আসেন, আপনারা যদি সংগঠিত না হন, সংগঠনের মেম্বার না হন, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। সরকার আমাদের যা চাপিয়ে দেবে, তা এই পুলিশ ভেরিফিকেশনে অনেক ঝামেলা, অনেক ট্রাবলস এগুলো করতে হয়। তা এই সমস্ত বাধা কাটিয়ে ওঠার জন্যই আমাদেরকে এই সংগঠনে যুক্ত হতে হবে। কাজেই আপনারা সকলে সংগঠিত হবে এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলো পালন করবেন, যাতে আগামী দিনে আপনাদের হুগলি ডিস্ট্রিক্টের যে নতুন সংগ্রামী বন্ধুরা আসবেন তারা সেইভাবে হুগলি ডিস্ট্রিক্টকে আন্দোলনের পথে এগিয়ে নিয়ে যাবেন। এই বলে সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য
আমি শেষ করছি। ধন্যবাদ সুধর্মদাকে। আপনাদের মধ্যে আওয়াজটা কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না, ঝিমিয়ে পড়েছে, ধরে যাচ্ছে নাকি? আমরা হাওড়া থেকে হুগলি যেতে যাচ্ছি আর আপনারা হুগলি থেকে হুগলিতে যেতে পারছেন। ধন্যবাদ সুধর্মদাকে। এবারে রাজ্য কমিটির একজন এক্সিকিউটিভ মহিলা সদস্যা, উনি হাওড়া জেলা থেকে এসেছেন, উলুবেড়িয়া থেকে, প্রতিমা মন্ডলকে, প্রতিমাদিকে বলবো ওনার লড়াইয়ের কিছু অংশ শেয়ার করতে এবং এনএসএসআই সংক্রান্ত কিছু বিষয়। আরো তো নতুন বছরে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি বেশি বক্তব্য রাখতে পারি না, তাও এরা বলতে বললো তাই একটু বলছি। আগে সবার প্রথম জানতে হবে আমি সংগঠন কেন করব বা আমি কি সংগঠন করতে আসছি, এইটা আগে সবার প্রথম আমাদের প্রত্যেকের নিজেদের জন্য জানা দরকার। আমরা সংগঠন যে করব, এই সংগঠনটা যে এটা একটা জাহাজ, আমাদের এই জাহাজে আমাদের ক্যাপ্টেন, প্রথম ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন সব থাকে। ঠিক আমাদের এই এনএসএসআই একটা আমাদের জাহাজ। এই জাহাজে উঠলে আমাদের কি সুবিধা হবে সেগুলি আমি একটু বলার চেষ্টা করছি। এই সংগঠনে থাকবো কিন্তু আমরা আমাদের নিজেদের কথাটা একটু ভাবি না। আমি সংগঠনের কথা ভেবে উঠবো না, আমি সংগঠনে যাচ্ছি আমার প্রফেশনের কথা ভেবে। আমার তো মনে হয় আমরা বেশিরভাগই এজেন্ট, আমরা প্রত্যেকে এই পোস্টাল এজেন্সির উপরেই মনে হয় আমাদের সংসার নির্ভর করি। আমাদের স্বামী সন্তান আমরা এই ইনকাম থেকেই কিন্তু চালাই, এটাই আমার মনে হয় বেশিরভাগ এজেন্টই আমাদের আছে। তাহলে আমি আমার প্রফেশনের জন্য কেন আমি একটা সংগঠনের ছায়ায় আসবো না? এই সংগঠনের ছায়ায় আসার কারণ হচ্ছে আজকে এই সংগঠন সারা ভারতবর্ষব্যাপী। এটা কিন্তু শুধু আমার পশ্চিমবঙ্গ, শুধু আমার হুগলি জেলার মধ্যে নয়। কিন্তু আমি বিশেষ করে আমার হুগলি জেলার এমপিকেভিওয়াই এজেন্টদেরকে রিকোয়েস্ট করব যে সংগঠন করে আমরা কি কি সুবিধা পেয়েছি বা একটা বড় ফ্যামিলি এটা, এই সংগঠনটাকে সব দিদির কাছে রিকোয়েস্ট করব যারা আসেননি তাদেরকেও বলার জন্য যে আমরা আমাদের সংসার সামলে আমরা কিন্তু আমাদের পোস্ট অফিসে কাজ করি, আমাদের বাড়ি বাড়ি কালেকশন করি, তাহলে আমরা একটুখানি কি সময় এই সংগঠনের জন্য দিতে পারি না? সংগঠনে থাকার ফল একটাই, আজকে ধরুন আমরা যে কোনো লড়াইয়ে আমরা একলা গেলে কিন্তু জিততে পারবো না। আমাদের তো পোস্ট অফিসে হাজার সমস্যা, সরকার তো আমাদের সমস্যা দিনের পর দিন তৈরি করে যাচ্ছে। তাহলে আমরা যদি এরকম একটা বড় সংগঠনের সাথে যুক্ত হতে পারি, তাহলে আমার হয়ে তো আমার সংগঠন কথা বলবে, সেখানে তো আমার ভূমিকা একটুখানি 1% আমার ভূমিকা থাকবে আর 99% ভূমিকা থাকবে আমার সংগঠনে। তাহলে সেই জায়গা থেকে সবার প্রথম আমাদের ভাবতে হবে যে আমি সংগঠন করবো আমার নিজের জন্য, আমি কারোর জন্য করবো না, আমার ফ্যামিলির জন্য, আমার সংসার বাঁচানোর জন্য, আমার ইনকামের জন্য আমি এই বড় জাহাজটাই উঠতে চাই। এইটা প্রত্যেকে একটু মাইন্ডে নিন, এইটা প্রত্যেকে যদি একটু ভাবেন যে একটা বড় ফ্যামিলি, একটা বড় লোক ফ্যামিলিতে থাকা আর একটা গরিব ফ্যামিলিতে থাকা, এই উদাহরণগুলো যদি ছোট ছোট করে ভাবেন দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে যাবে। বড় লোক ফ্যামিলিতে কোনো সমস্যা এলে কিন্তু তাদের টাকা পয়সা, তাদের লোক বল সব কিছু দিক থেকে তারা উঠে যায়, কিন্তু একটা গরিব ফ্যামিলিতে যদি সেই সমস্যা আসে সেটা ওদরাতে কিন্তু অনেক সময় লাগে, ওদরাতেও হয়তো পারে না। এই সংগঠনটা আমাদের কিন্তু একটা বড় লোক ফ্যামিলি হয়ে গেছে। আমরা এখন সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের সংগঠন কেন্দ্র সরকারের কিছুটা হলেও সাড়া পেয়েছে, কিছুটা হলেও জেনেছে। এতদিন কিন্তু আমাদের জানতো না যে পোস্টারের এজেন্ট কি আছে, অথচ আমাদের অর্থ জোগাড় করে দেওয়াতে ভারতবর্ষের একটা অংশ চলে। আজকে সেইটা আমার মনে হয় এই সংগঠনের মারফতই আমরা কিন্তু জানাতে পেরেছি সরকারকে। আজকে দিল্লির বুকে ডাক কিন্তু একদিনের ডাক নয়, আজকে আমাদের দীর্ঘদিন ধরে অনেক দিন থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যদি দিল্লির বুকে কোনো আন্দোলন করি সবাই প্রস্তুত, তো আমরা কিন্তু প্রস্তুত ছিলাম। আমি হাওড়া জেলা থেকেই এসেছি, আমি হাওড়া জেলার হয়েই বলছি। আমার হাওড়া জেলার দাদাদের থেকে দিদিরা কিন্তু অনেক এক্সপার্ট। আমাদের হাওড়া জেলার প্রত্যেকটা এমপিকেভিওয়াই এজেন্ট কিন্তু এই সংগঠনের সাথে যুক্ত এবং এই সংগঠনের যে কোনো লড়াইয়ে ওরা নামতে প্রস্তুত হয়ে আছে। তাই আমি হুগলি
ওটা সরাসরি থানা থেকে লিখিয়ে নিয়ে আসতে হবে। তা আমরা 2-4 জন এজেন্ট এই হ্যাপাটা খোয়াই। তারপরে আমাদের এই সংগঠন থেকে আমরা এমপিকেভিওয়াই এজেন্ট বেশিটাই ছিল, সেই এমপিকেভিওয়াই এজেন্টরা একদিন আমরা ডেপুটির সাথে দেখা করি, দেখা করে সেটা বলি যে আমরা যখন থানায় যাচ্ছি, থানা এর সাথে 500 টাকা পার রিপোর্ট নিতে চাইছে, আমরা এই রিপোর্ট দিতে রাজি নয়। আর একটা হচ্ছে আমরা পুলিশ রিপোর্ট কেন দেব, আমরা সেই চাপটা ডেপুটিকে দিয়েছিলাম যে দায় আপনার, আমি ভালো এজেন্ট কি আমি খারাপ এজেন্ট, আমি চুরি করেছি কি কোনোদিন কিছু করেছি, সেই দায়টা আপনার, আপনি থানা থেকে জেনে নেবেন আমি ওই এলাকার এজেন্ট, আপনি থানাকে জানাবেন যে ওই এলাকার এজেন্ট আছে, আপনার কাছ থেকে সেই পুলিশ খোঁজ নিয়ে আপনাকে রিপোর্ট দেবে। আমরা কেউ কিন্তু ওই থানা থেকে 500 টাকা দিয়ে সেটা আমরা করব না। তখন মানে ডেপুটি যিনি ছিলেন তেনাকে ভালো করে আমরা বুঝিয়ে বললাম যে হয় রেজিস্ট্রি নিন, আর তাহলে আপনি মেল করে থানাকে জানান যার যে এলাকায় বাড়ি, যে ওই থানার ওই এজেন্ট এখানে লাইসেন্স রিনিউ হবে, ওর সম্বন্ধে জেনে জানান। তা আমাদের সেইটা এই সংগঠনের জন্যই আজকে আমরা সংঘবদ্ধ ছিলাম বলে সেই জায়গাটা উতরে গেছে। আজকে আমাদের কারোর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট লাগে না, হাওড়া জেলা থেকে এটা আমরা করেছি। আজকে আমরা মানে কোনো পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আমরা দেবো না, দরকার থাকলে আপনি জেনে নিন। সেটা কিন্তু শুধু এই সংগঠনের জন্যই হয়েছে। আজকে সেটাই বলছি, বোঝাতে চাইছি, একলা চলা যায় না। আজকে যদি আমার লাইসেন্স রিনিউ হতো, আমি যদি একলা যেতাম, ওই ডেপুটি ম্যাডাম কি আমার কথা শুনতো? কিন্তু শুনতো না। আমরা যেখানে 50টা এমপিকেভিওয়াই এজেন্ট আর কিছু দাদা আমাদের সাথে ছিল, তারা যখন দেখলো যে না এদের সংগঠন অনেক বড়, বাবা এদের এখানে আর কিছু করা যাবে না, উনি টোটালটাই বলে দিলেন যে না ঠিক আছে, আমি তোমরা রেজিস্ট্রি করেই দিও, আমি দেখে নেবো, যদি প্রয়োজন হয় আমি মেল করবো। তাহলে এই কম সাফল্য নয়। চেক করে নেই আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে সেই লড়াইতেও আমরা হাওড়া সুপারিনটেন্ডেন্ট অফিসে আমরা হাওড়া গ্রামীণ থেকে যতগুলো পোস্ট অফিস ছিল আমাদের একটা গ্রুপ আছে, আমাদের প্রত্যেকটা পোস্ট অফিস নিয়ে আমরা একটা গ্রুপ করেছি। সেই গ্রুপ থেকে আমাদের প্রত্যেকটা পোস্ট অফিসের এজেন্ট হাওড়া পোস্ট অফিসকে ঘিরে ফেলেছিল, যেটা হাওড়া পোস্ট অফিসে মানে যে সুপার আছেন ভাবতে পারেননি যে এজেন্ট আছে। কিন্তু আজ থেকে 2 বছর আগে জানতেন, 1-2 এজেন্ট আসে বললো, ও হলো না হলো না, কিন্তু যেই আমাদের সংগঠনটা স্ট্রং হয়ে গেছে, বুঝতে পেরেছে যে হাওড়া জেলার সংগঠন অনেক স্ট্রং, হাওড়া জেলার কথায় কথায় এজেন্টরা রাস্তায় নেমে করতে পারে, হাওড়া জেলার এজেন্টরা যে কোনো দাবি আদায় করতে পারে, তাই আমাদের আজকে কাজ করা অনেক সহজ হয়ে গেছে। পোস্ট অফিসও ঠিক তাই, আমাদের পোস্ট অফিসে যখন এই যে আমরা দিল্লি গেছিলাম, আমাদের হাওড়ার মানে গ্রামীণ যে পোস্ট অফিসগুলো আছে, একটা পোস্ট অফিসে কেউ টাকা জমা করেনি, প্রত্যেকের পোস্ট অফিসের সামনে দেখিয়ে দিয়েছিল, পোস্ট অফিসের স্টাফদেরও দেখিয়ে দিয়েছিল যে আমাদের সংগঠন কি। আজকে পোস্ট মাস্টার থেকে শুরু করে পোস্ট অফিসের স্টাফেরা পর্যন্ত আমাদেরকে সম্মান দিয়ে এখন কথা বলে, আমাদের সম্মান দেয় যে ওরা একটা ওদের সংগঠন আছে। কারণ সংগঠন ছাড়া কোনো কাজ হয় না। যে কোনো কল কারখানা, কৃষকরাও তো বুঝিয়ে দিয়েছে সারা ভারতবর্ষে যে কৃষক আন্দোলনের জন্য কেন্দ্র সরকার তার দাবি তুলে নিয়েছিল, কৃষকরা এমন আন্দোলন চালিয়েছিল। আজ আমরাও সেই সংগঠনের হয়ে চলেছি, সেই সংগঠনের সাথে সংঘবদ্ধ হয়ে। তাই আপনাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করবো, এমপিকেভিওয়াই এজেন্টদের বলবো, অনেক আমরা পোস্ট অফিসে কিন্তু আমরা কি খুব খারাপ ফ্যামিলি থেকে যাই, কিন্তু আমার তো মনে হয় অনেক পোস্ট অফিসে খুব খারাপ ব্যবহার করে, কিংবা পোস্ট অফিস সবসময় চেষ্টা করে যে আমি ওর কাছে ওর মতো নেবো, এর কাছে এর মতো নেবো। ওরা কোনো সময় কিন্তু চাইবে না যে কোনো সংগঠন থাকুক, কিন্তু এই সংগঠনটা ওরা কিন্তু ম্যাক্সিমাম পোস্ট অফিস সারা মানে ভারতবর্ষের ম্যাক্সিমাম পোস্ট অফিস জেনে গেছে যে এনএসএসআই বলে একটা বৃহত্তর সংগঠন আছে, এদের পিছনে বড় বড় হাত আছে। তাই এদেরকে নিয়ে আর কোনো কিছু ভাবা যাবে না, এদেরকে নিয়ে আর তাচ্ছিল্য করা যাবে না। তাই সংগঠনে সংঘবদ্ধ হন, আপনারা নিজেরাও হন, এবং আপনার যে এজেন্ট আর আসেনি তাদেরকে এই সংগঠনে আনার কথা বলুন, তার নিজের কথা বলুন যে আপনি আসুন আপনার নিজের জন্য, অন্য কারোর জন্য আপনাকে আসতে হবে না, আপনি আসুন আপনার নিজের জন্য, আপনার নিজের ইনকাম বাড়ুক, আপনার নিজের সম্মান বাড়ুক, আপনি সেই জন্যই করুন। এখানে অন্য কারোর জন্য আসতে হবে না, আমাদের জন্য আসতে হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।